আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই, সে নির্বাচন দিতে আসে নাই। আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই, এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাল হকিকত কি? এই সরকার কতদিন টিকবে, কিংবা এই সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়? রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর থেকেই যেন আলোচনা পিছু ছাড়ছে না সার্জিস আলমের। বলা হচ্ছে সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে 3 বস্তা টাকা পাওয়া গেছে। এদের পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর, সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে 3 বস্তা টাকা উদ্ধার হয়েছে। এমনকি আর জীবনেও নির্বাচন দিবে না ডক্টর ইউনূস, এই বক্তব্য দিয়েছেন একজন সাবেক কর্নেল। এমনকি নির্বাচন না দিলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। এই ভিডিওতে দেখতে পারবেন কি হতে যাচ্ছে সামনে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন। আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই, সে নির্বাচন দিতে আসে নাই। আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই, এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে, এবং আমার মনে হয় নেওয়া উচিত। আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা, সাবেক সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। মেজর আখতারুজ্জামান, আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই, বর্তমানে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সুস্থির কোনো লক্ষ্যে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে। দেশটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, প্রচন্ড বেগে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। আমরা আজকেও সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছে। কারণ এখানে শিক্ষা বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই, এনসিপি কাউকে রাখা হয় না, এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ নজরুল অফিসকে। এই যদি চলে, কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দেয় বলে ঘেরাও করো, তাহলে দেশটা কোন দিকে যাচ্ছে? আজকে দেখেন পরপর 3টা থানার মধ্যে আক্রমণ হলো। চট্টগ্রামের পটিয়া, তারপরে হলো নীলফামারীতে 2টা থানা, হাতিভাঙ্গা একটা হলো হাতিবান্ধা, আরেকটা হলো পাটগ্রাম, লালমনিরহাটে পাটগ্রামে আর হাতিবান্ধাতে ঘেরাও করলো। আমরা আগে থেকে বলে আসছি আমরা পুলিশ চাই। আমরা পুলিশ চাই যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তারে আইনের কাছে সোপর্দ করবে। কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে। পুলিশকে তথাকথিত দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা রক্ষা করা তো অস্ত্র দিয়ে হয় না, আইন শৃঙ্খলা রক্ষা হয় আইন এবং তার প্রয়োগ দিয়ে। বিদেশ থেকে মব ক্রিয়েট করা, মবে উৎসাহ দেওয়া, যাদের কারণে এখন সরকার বিব্রত অবস্থা আছে, আবার সরকার তো তাদের পরামর্শগুলোই গ্রহণ করছে। সমস্যাটি কোথায়? তারা কি চায়, সরকার কি চায়? এটা আসলে সরকার, আবার বললাম তো, এটা আমি কি করে বুঝবো তাদের মধ্যে কি সম্পর্ক? এই সরকার এবং বিদেশি আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক। তারা একজন আরেকজনের পিঠ চুলকাচ্ছেন। তারা সরকার যেটা করার দরকার সেটা তাদেরকে দিয়ে বলাচ্ছে, এবং তারা যেটা সহায় করাতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি, তোমরা সেটা করো। এই যে চলতেছে, এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের। আমি যে কথাটা শেষ করতে পারি নাই, কারণ কথাটা অসম্ভব থাকলে কথাটা ভুল হবে। পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান। একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র, একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না, এটা সম্ভব না। পুলিশ থাকতে হবে। কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গায় নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, সেখানে পুলিশকে তো আমরা শুধু নিষ্ক্রিয় নয়, পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি। তারা আজকে সবারই প্রতিপক্ষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাল হকিকত কি? এই সরকার কতদিন টিকবে, কিংবা এই সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়? সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে,
সরকার কি আসলে আন্তরিকভাবে সে নির্বাচন দিতে চাচ্ছে? আর যদি সে নির্বাচন দেয়, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সকল তার মদদে দল তৈরি করেছেন, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রায় 50 থেকে 60টি, যাদেরকে বলা হয় কিংস পার্টি। কিংস পার্টির আগে কিংস পার্টির ফাদার হিসেবে তিনি 3 থেকে 4টি বড় বড় রাজনৈতিক দলকে তৈরি করে ফেলেছেন। তারা বিএনপি এবং আওয়ামী লীগের মতো অত বড় দল নয়, তবে নিঃসন্দেহে রাজনীতির যে অভিজ্ঞতা, সারা দেশে তাদের যে সাংগঠনিক তৎপরতা এবং একটা রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হলো অর্থনৈতিক, যাকে বলা হয় সক্ষমতা। এরকম 2 থেকে 3টি রাজনৈতিক দলকে এনসিপি এবং কিংস পার্টির মুরব্বী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সুকৌশলে প্রতিষ্ঠিত করে ফেলেছেন আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এবং আমাদের সরকার ব্যবস্থায়। এর বাইরে সাপোর্ট হিসাবে মানে এনসিপি, কিংস পার্টি, তার সঙ্গে তাদের মুরব্বী 2 থেকে 3টি দল, তাদেরকে আবার ডান দিকে এবং বাম দিক থেকে সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে যে সকল দল বেশ অভিজ্ঞ, তারা অনেকে ক্ষমতায় এসেছে, ক্ষমতার অংশীদার হয়েছে, আবার অনেকে ক্ষমতা আসেনি বটে, তবে তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। যেমন ধরুন জাতীয় পার্টি কিংবা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, এই দুটো সংগঠনকে ডক্টর মোহাম্মদ ইউনূস দর্শক, শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারাই কিন্তু ব্যর্থ। মোটামুটি সফল রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যদি না থাকতেন তাহলে দেশ চালাতে পারতেন না সেই উপদেষ্টারা। দর্শক, আপনারা জানেন সার্জিস আলম তিনি কিন্তু যে 24-এর গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের প্রধান ছিলেন। তিনি এখন রাজনৈতিক দল করেছেন, সেই দলের কিন্তু একটি পদে রয়েছেন তিনি। সেই নির্বাচনী প্রচারণা চালানোর জন্য নাকি তার বন্ধুর বাসায় 3 বস্তা টাকা উদ্ধার হয়েছে। সেই বন্ধুর বাসা থেকে যে 3 বস্তা টাকা উদ্ধার হয়েছে সেই খবর কিন্তু পুরোপুরি মিথ্যা বলেও প্রচার করেছে রিউমার স্ক্যানার। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আগামীতে গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে, এরকম মন্তব্য করেছেন সাবেক বিএনপি নেতা, এমনকি বীর মুক্তিযোদ্ধা কর্নেল। তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য শুনে আপনার কি মতামত জানাবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।